আমরা এই ক্র্যাঙ্ক সম্বন্ধে বিস্তারিত জানব। তো আমরা সেই ক্র্যাঙ্কটাকে আমরা পালিশ করে নিয়ে এসেছি। এটা হয়েছে 125। এর আগেও ক্র্যাঙ্কটা কয়েকবার পালিশ করেছে অবশ্য। ইঞ্জিনটা খোলার পর দেখলাম যে ডাউন হয়ে গেছে, এই কারণে পালিশ করতে হলো। এটা সাইজ হয়েছে 125। 125 এটাও মনে হয় তাই হয়েছে। হ্যাঁ, এটাও 125ই হয়েছে, মানে দুই সাইডে 125 হয়েছে। আর মাঝখানটা কত হয়েছে ভাই বললে? 75। এই যে মাঝখানেরটা এই যে 75 হয়েছে। মাঝখানে সিআর বুশ 75 হয়েছে। তো ঠিক আছে, তো এবার আমরা এই ক্র্যাঙ্কটাকে পরিষ্কার করে নেবো। এর ভিতরে কোনো নোংরা আছে নাকি আমরা দেখে নেব। এটা তার আগে আমাদের এটা খুলে নিতে হবে। দেখুন, এই যে ক্র্যাঙ্কটা নষ্ট হয়ে গেল, এর আগেও কিন্তু কয়েকবার হয়তো পালিশ করেছে, হয়তো বা কি পালিশ করেছে, না হলে এক চান্সে এতটা কিন্তু নষ্ট হয়ে যায় না। তা যেহেতু পালিশ করেছে 125 হয়েছে আর মাঝখানেরটা 75, এটা হুট করে হয় না। এই যে এই নোংরাটাকে পরিষ্কার করতে হবে। করলে পারেই নোংরাটা পরিষ্কার করে আমাদের ফিটিং করতে হবে। তো আমরা এটা পরিষ্কার করে নিই, দেখি কীভাবে কি পরিষ্কার করা যায়। চায়না পাওয়ার টিলার ক্র্যাঙ্কশ্যাফটের ভিতর অলরেডি ফাঁপা থাকে, তা এর মধ্যে ময়লা স্টক হয়ে যায়, পুরো জাম হয়ে গেছে একদম। এই নোংরাগুলো ইঞ্জিনের ভিতরের থেকেই এটা আসে। তার কারণ মোবিল এর মধ্যে এসে স্টক হয়, আর সেই সঙ্গে ওর ভিতরে যা নোংরা থাকে সেইগুলো এখানে স্টক হয়ে যায়। পুরো জাম, কেটে কেটে বের করতে হবে, এত নোংরা আছে বাবা। যে ইঞ্জিনগুলো সবচেয়ে বেশি চলে বা দীর্ঘদিন চলে, মানে ক্র্যাঙ্কটা সচরাচর খোলা হয় না, তা সেই সমস্ত ইঞ্জিনের এই ক্র্যাঙ্কের ভিতরে ময়লাটা আরও বেশি থাকে। মানে এইগুলো অ্যাকচুয়ালি যখন এই ক্র্যাঙ্কের ভিতরে পুরো টাইট হয়ে যাবে, তখন এই মোবিলের লাইনটা বন্ধ করে দেয়। দেওয়ার পরেই কিন্তু মোবিল দেওয়া বন্ধ হয়ে যায়, আর তখন কিন্তু বুশ নষ্ট হয়ে যায়। তা অ্যাকচুয়ালি মোবিলটা তাড়াতাড়ি যদি চেঞ্জ করে তাহলে কিন্তু এত নোংরা হয় না। মানে কি, এই যে নোংরাগুলো দেখছেন, এইগুলো সবই কিন্তু ইঞ্জিনের ভিতরের স্পেয়ার পার্টস, এইগুলো ক্ষয়ে ক্ষয়ে যাওয়া অংশ, সেইগুলোই মোবিলের সঙ্গে আসে আর এইখানটায় এসে জমাটা হয়। তো আমরা ভিতর থেকে মোটামুটি একরকম সাফ করে নিয়েছি। এর ভিতরে আপাতত দেখতে পাচ্ছি না, তবে এটা ধুয়ে নিতে হবে। ভিতরটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন কত নোংরা বেরিয়েছে, এইগুলো সবই ওর ভিতরে ছিল। তাই এবার আমরা এর ভিতরে কেরোসিন দেবো। দাও 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 দাও, এখানে দাও। ঢালো 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 ঢালো, ছাড়ো ছাড়ো। এবার আমরা ভিতরটা ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের। তো এই ক্র্যাঙ্ক যতবার পালিশ করবেন ততবারই কিন্তু এ সরু হয়ে যাবে, তা যত সরু হয়ে যাবে তত লোড ক্যাপাসিটিও কমে যাবে। এদিকে এসো, এদিকে এসো, ধরো। দেখুন, এই ক্র্যাঙ্ক যতদিন আপনি পালিশ না করবেন বা যতদিন পর্যন্ত মোবিলে প্রেশার ভালো থাকবে ততদিন পর্যন্ত খুব সুন্দর চলবে ইঞ্জিন, কোনো ব্যাপার না। কিন্তু যখনই এই ক্র্যাঙ্ক খোলা হবে, খুলে যদি আপনি পালিশ করেন, তাহলে কিন্তু এই ইঞ্জিনের লোড ক্যাপাসিটিও কমে যাবে বা অন্য অন্য দিকে সমস্যাও আসতে শুরু করবে। তার কারণ এই ক্র্যাঙ্ক যখন পালিশ করবেন তখন কিন্তু সরু হয়ে যাবে। তা সরু হয়ে গেলে পারে বুশটাও কিন্তু আকারে ছোট লাগবে। তো তখন কি হয়, এই ক্র্যাঙ্ক স্মুথলি চলতে পারে না, তখন গিয়ে আরেকটা সমস্যা গিয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে যে আপনি পালিশ করেছেন, এবার যখন পালিশ করে কোম্পানির থেকে তখন কিন্তু একদম নিউট্রাল থাকে, আর যখনই আমরা অন্য একটা লেদে নিয়ে গিয়ে পালিশ করব তখন কিন্তু এদের মেশিনের যে সিস্টেম, সেই সিস্টেমে কোনো না কোনো সমস্যা আসবেই।
যেরকম হয় একটু টাল হয়ে গেল, টাল হয়ে গেলে পারেই নানান রকমের সমস্যা দেখা দেয়, যেরকম তাড়াতাড়ি বুশ নষ্ট হয়ে যাবে বা কানেক্টিং একটা সাইডে চলে আসবে, পিস্টনে দেখা যাচ্ছে যে সিলিন্ডারের সঙ্গে ঘষা লাগতে শুরু হবে, বা মোবিল খাওয়া বা মোবিল টানার রোগ চলে আসবে। এই রকম বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আসতেই থাকে। আর তারপরে দেখবেন যে ইঞ্জিনটা ওভারহিট হয়। তো ওভারহিট হওয়ার কিন্তু এই আর একটা জায়গা, এখানে দেখা যাচ্ছে সঠিকভাবে যদি মোবিল না দিতে পারে, বুশের সঙ্গে যদি ড্রাই অবস্থায় মানে হালকা শুকনো অবস্থায় যদি চলে, তাহলে কি হলো, তাড়াতাড়ি বুশটা নষ্ট হয়ে যাবে 1 নম্বর, 2 নম্বর ক্র্যাঙ্কটাও নষ্ট হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে দেখবেন ইঞ্জিনটা সঠিকভাবে লোড নেবে না, প্রচুর পরিমাণে গরম হবে, এই রকম নানান সমস্যা কিন্তু আসতেই থাকবে। তা অতএব যতদিন পর্যন্ত পালিশ না করে চালানো যায় ততদিন পর্যন্ত চালিয়ে নেবেন, তাহলে কিন্তু ওই ইঞ্জিনটা দীর্ঘদিন চলবে। তো একবার যদি পালিশ করা হয় তাহলে ইঞ্জিনটা কিন্তু আর ততদিন চলবে না। এখান দিয়ে তেল বেরিয়ে আসবে, এখান থেকে দিলে ঠিক আছে, অসুবিধা নেই। তো এবার আমরা এই নাটটাকে আমরা লাগিয়ে দেবো। আপনারা অনেক সময় কমেন্ট করেন যে নতুন বুশ ফিটিং করেছি, অয়েল সিল চেঞ্জ করেছি, তবুও ফ্লাইহুইলের দিক দিয়ে মোবিল বেরোতে শুরু করে। তা মেন কারণটা হচ্ছে এইখানটায়, যদি দেখা যাচ্ছে যে পালিশ করতে গিয়ে হালকা টাল হয়ে যায়, তাহলে কিন্তু এই রকম অয়েল সিল বারবার নষ্ট করে দেয় আর মোবিল বেরোতে থাকে। ধরো এটা, ধরো এটা, ধরো। দেখুন, আমরা দেখেছি কিছু কিছু ইঞ্জিন আছে দীর্ঘদিন চলে, আবার কিছু কিছু ইঞ্জিন আছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাদের ক্র্যাঙ্ক তাড়াতাড়ি খুলতে হয়, তাড়াতাড়ি পালিশ করতে হয়, বুশ চেঞ্জ করতে হয়, এই সমস্ত কাজগুলো করতে হয়। তা এর কারণটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি, চলুন। তা যে সমস্ত ইঞ্জিনগুলো খুব ভালো চলে, মানে তাড়াতাড়ি খুলতে হয় না, সেইগুলো অ্যাকচুয়ালি মেনটেনেন্সের উপরেই ডিপেন্ড করে। ব্যাস, আর লাগবে না। মেনটেনেন্স বলতে ধরেন মোবিলটা সঠিক টাইমে চেঞ্জ করা এবং ভালো মোবিল দেওয়া। কই মোবিলটা, কই মোবিল দাও একটু, নতুন মোবিল। আর দ্বিতীয়ত এই বুশ সিস্টেম ক্র্যাঙ্কের যে পুলিতে বেল্ট থাকে, সেই বেল্ট বেশি টাইট দেওয়া যাবে না, তাহলে সঠিকভাবে চলবে। দেখুন, আপনি ইঞ্জিনের যে বেল্টগুলো আছে, এই বেল্টগুলো যদি আপনি বেশি টাইট দিয়ে ফেলেন, তাহলে টোটাল প্রেশারটা কিন্তু আপনার এই বুশ আর ক্র্যাঙ্কের উপরে গিয়ে পড়ে। এই কারণে বুশ আর ক্র্যাঙ্কটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর বিষয়টা হচ্ছে, যখন বেল্ট আমরা টাইট দেবো, এটা তো ভি বেল্ট, মোটামুটি হালকা টাইট থাকলে পারেই এনাফ। মানে বেল্টের 2 সাইড দিয়ে টানে, একেবারে নিচের পেটের অংশ দিয়ে টানে না, কিন্তু এটা মাথায় রাখবেন। এইগুলোকে ফলো করলেই দীর্ঘদিন চলবে।